জিয়াউর রহমানই সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন 27শে মার্চ। দ্বিতীয়বার তিনি ঘোষণা করেছেন 30শে মার্চ। 30শে মার্চ তিনি বলেছেন, I hand over the power to বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and declare myself as a commander in chief of liberation forces। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে 26শে মার্চ স্বাধীনতা দিবস কেন এবং 27 তারিখ স্বাধীনতা ঘোষণা কেন? এটা আমাদের দাবি ছিল, আমাদের চাকরির কন্টিনিউটি থাকতে হবে। আমরা যদি 27শে মার্চ স্বাধীনতা দিবস করি তাহলে আমাদের জীবনের একটা দিন চাকরি থাকে না, তাহলে আমরা কোথায় ছিলাম? অনেকে মনে করে এটা বোধহয় হঠাৎ করে একটা কাজ হয়ে গেছে। আসলে এটা কোনো হঠাৎ করে ঘটনা না। আমি ছিলাম 8ম বেঙ্গল রেজিমেন্টের প্রথম কোয়ার্টার মাস্টার 16 শহরে সিডিএ মার্কেটে। মেজর জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিল আমাদের 8ম বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক। লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী সাহেব ছিলেন, তিনি আমার খুব ঘনিষ্ঠ। ওনার আন্ডারে আমি বহুদিন চাকরি করেছি। উনি ছিলেন চট্টগ্রাম সেনানিবাসের প্রধান প্রশিক্ষক। জিয়াউর রহমান সাহেবের সাথে আমার কোনো পূর্ব পরিচিত ছিল না, কিন্তু কর্নেল এম.আর. চৌধুরী সাহেবের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওনার সাথে বসে আমরা আলাপ আলোচনা করতাম যে নির্বাচন হয়ে গেল, পাকিস্তান থেকে নতুন নতুন সেনা দল আসছে, নতুন অস্ত্র আসছে, এটা কি কারণে আসছে? উনি আমাকে জিজ্ঞাসা করলেন। ওনার বাসায় আমাকে ডেকে নিয়েছিলেন। তখন ওনাকে আমি এটাই পরিষ্কার করে বলেছিলাম, এখানে একটা দুরভিসন্ধি রয়েছে, হয়তো আমাদেরকে বলপূর্বক দমন করে তাদের সাথে রাখার চেষ্টা করবে। আমাদের জন্য এটা একটা উৎকৃষ্ট সময় বাংলাদেশকে স্বাধীন করা। তিনি তখন আমাকে বললেন, তাহলে তুমি 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। তিনি দায়িত্ব নিলেন। চট্টগ্রাম সেনানিবাসী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যারা আছে, অধিকাংশ লোকেরা ছিল যারা প্রশিক্ষণরত ছিল, সৈনিকেরা। তিনি তাদের দায়িত্ব নিলেন। এটা তো হঠাৎ করে আপনি কাকেও বলতে পারবেন না যে আমরা বিদ্রোহ করব। এটা বললেই তো আপনি আগরতলা কেসের মতো অ্যারেস্ট হয়ে জেলে চলে যাবেন। এটা ক্রমশ আমরা এক একজনকে এক একভাবে মোটিভেট করার কাজটা হাতে নিলাম। জানুয়ারি মাসটা আমরা ব্যবহার করলাম মোটিভেশনের জন্য। এরপরে তৎকালীন মেজর জিও আমাদের সাথে সম্পৃক্ত হলো। আমরা হলাম 3 জন। 3 জনে মিলেই আমরা বিদ্রোহের পরিকল্পনা করলাম। 8ম বেঙ্গল রেজিমেন্টের কি দায়িত্ব হবে এবং সেনানিবাসে যে বেঙ্গল রেজিমেন্টের সোলজাররা আছে তাদের কি দায়িত্ব হবে। তারপরে আমরা চিন্তা করলাম এটার সাথে শেখ মুজিবুর রহমানকে কিভাবে সম্পৃক্ত করা যায়। জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে, জেনারেল ওসমানী সাহেব ছিল আওয়ামী লীগের একজন নেতা, নির্বাচিত সংসদ সদস্য। তার মাধ্যমে আমরা 2 বার শেখ মুজিবকে অনুরোধ করি যে আমরা বিদ্রোহ করতে চাই, কারণ পাকিস্তানিদের সংখ্যায় আনুপাতিক হার আমরা বেশি। এ সময় যদি তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি, অত সহজে দেশকে আমরা স্বাধীন করে আপনার হাতে দিয়ে দিতে পারবো। তিনি তখন প্রতি উত্তরে বলেছিলেন, এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খানকে আমি বাংলাদেশে চাই না। সর্বশেষ 18 মার্চ চট্টগ্রামের প্রবীণ নেতা এম.আর. সিদ্দিকী সাহেবকে আমরা অনুরোধ করি, তিনি ঢাকায় আসেন। যাওয়ার পথে তিনি একটা বড় দুর্ঘটনায় পতিত হন। মিরেশ্বরী নিজামপুর কলেজের সামনে বহু রাত্র পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে হয়। তিনি একই উত্তর নিয়ে গেলেন, বঙ্গবন্ধু রাজি না। তার ভাষায় বলছি আমি। শেখ মুজিব বলেছিলেন যে পাকিস্তান থেকে ইয়াহিয়া খান আসতেছে, ভুট্টো আসতেছে, অন্যান্য জেনারেল আসতেছে, তাদের সাথে বসেই কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন সেটা সিদ্ধান্ত হবে। তাকে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম, আপনাকে তারা বিশ্বাস করে না, তারা মনে করে আপনি ভারতের একজন লোক, কারণ আগরতলা কনস্পিরেসি কেসের সাথে আপনি জড়িত ছিলেন। তারা কখনো মনে করে না আপনি পাকিস্তানের পক্ষে আছেন। এছাড়াও আপনার যে অতীত ইতিহাস, এটা কোনো প্রমাণ করে না যে আপনি ভালো একজন প্রধানমন্ত্রী হবেন। এটাই তাদের ধ্যান ধারণা। সুতরাং তাদের ধ্যান ধারণা পরিবর্তন করার আমাদের কোনো
সুযোগ নাই, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা মেনে নেবে না। কিন্তু তিনি আমাদের কথায় বিশ্বাস করেন নাই। সেদিন পাকিস্তানিদের সাথে বসলো, আমরা তাকে এটাও বলেছিলাম তারা সময় ক্ষেপণ করছে এবং তাদের প্রস্তুতিটা পরিপূর্ণ করার চেষ্টা করছে। আমরাও কিন্তু বসেছিলাম না। আমি, তৎকালীন মেজর জিয়া, তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী, আমরাও পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করলাম যে যদি বিদ্রোহ করতে হয় কিভাবে বিদ্রোহ করব। অন্যান্য বেঙ্গল রেজিমেন্টগুলির সাথেও যোগাযোগ করার চেষ্টা করি। এক পর্যায়ে তৎকালীন মেজর খালেদ মোশাররফ তিনি চট্টগ্রাম গিয়েছিলেন, তিনি পাকিস্তান থেকে সদ্য আগত ছিলেন। তার গাড়িটা জাহাজে করে আসে চট্টগ্রাম বন্দরে, সেই গাড়িটা নেওয়ার জন্য তিনি চট্টগ্রামে যান। চট্টগ্রাম থেকে ফিরে যাওয়ার পথে তিনি আমার সাথে এবং তৎকালীন মেজর জিয়ার সাথে দেখা করেন। তাকে আমরা বলেছিলাম যে আপনি ৪র্থ বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে প্রস্তুত হন। জেনারেল ওসমানী সাহেবকে আমরা অনুরোধ করেছিলাম আপনি অন্যান্য বেঙ্গল রেজিমেন্টগুলির সাথে সরাসরি যোগাযোগ করে তাদেরকে সর্বতোভাবে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেন। তিনি কতদূর নির্দেশ দিয়েছিলেন বা দেন নাই এটা আমরা অবগত নই। তবে খালেদ মোশাররফের সাথে আমাদের সরাসরি দুজনের সাথে কথা হয়েছিল। আমি এখানে আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি, শেখ মুজিব যেভাবে হুজুগের মাথায় সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে বলে দিলেন আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা কিন্তু তিনি স্বেচ্ছায় বলেন নাই। শায়ের খলিফাদের গুতাগুতির কারণে তিনি এটা বলতে বাধ্য হয়েছিলেন। আমরা যারা সেনাবাহিনী ছিলাম আমরা বসেছিলাম তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব এবং বাংলাদেশকে খুব কম রক্তপাতের মাধ্যমে স্বাধীন করব। কিন্তু শেখ মুজিবের ভাষণ শুনে আমরা হতাশাগ্রস্ত হলাম। শেখ মুজিবের সেই ভাষণ ঢাকার বাহিরে চট্টগ্রাম ছাড়া কোনো জায়গার থেকে আর পুনঃপ্রচার হয়নি। চট্টগ্রাম থেকে আমরা সেটা পুনঃপ্রচারের ব্যবস্থা করি। আসেন 25 তারিখে সকালে যখন আমরা ঘুমের থেকে উঠলাম, রেড গ্রাউন্ডও যাব, আমাদের অধিনায়ক ছিল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া। তিনি করলেন কি পুরো ব্যাটালিয়নকে বিভিন্নভাবে বিভক্ত করলেন। তৎকালীন মেজর জিয়ার নেতৃত্বে একটা ভাগকে অন্যদিকে পাঠাইলেন, অন্যান্য অফিসারদেরকে অন্যদিকে পাঠাইলেন, অর্থাৎ বিভক্ত করে দিলেন। এই বিভক্ত করার মাধ্যমে তিনি আমাদেরকে একটা সিগন্যাল দিলেন যে আমাদের শক্তিটা যদি একসাথে থাকে আমাদের সাথে পেরে উঠবে না, শক্তিটা যদি বিভক্ত করে তাহলে আমাদেরকে ধ্বংস করাটা সহজ হবে। কিন্তু তিনি এটা বুঝেন নাই যে তার পরিকল্পনাটা আমরা বুঝেছি। সন্ধ্যার পরে দুপুরবেলার দিকে মেজর জিয়াকে দায়িত্ব দেওয়া হলো 16 শহর থেকে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত যে রাস্তায় ব্যারিকেডগুলি আছে এই ব্যারিকেডগুলি পরিষ্কার করার জন্য। আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি, প্রথম মার্চের পরের থেকে বাংলাদেশের বিভিন্ন ঘরে, বিশেষ করে চট্টগ্রামে আমি দেখেছি বিভিন্ন ঘরে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। শেখ মুজিব এত বড় একটা নেতা ছিলেন, তিনি দাবি করেন, তার দল দাবি করে, তিনি কি এটা বুঝলেন না জনগণ স্বাধীনতা চায়? স্বাধীনতার ফ্ল্যাগ বিভিন্ন ঘরে উত্তোলন হয়েছে, এই জিনিসটা পর্যন্ত তিনি বুঝতে পারেন নাই। অর্থাৎ তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। 25 তারিখ রাত্রে সব অফিসারকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। সর্বশেষ মেজর জিয়াকে দায়িত্ব দিল চট্টগ্রাম বন্দরে গিয়ে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে হবে। আমি ছিলাম কোয়ার্টার মাস্টারের দায়িত্বে, আমার সাথে ছিল লেফটেন্যান্ট আজম। দ্বিতীয় ডিউটি অফিসারের কোনো প্রথা ছিল না, তাকে পাঠানো হয়েছিল মূলত আমার উপর নজরদারি করার জন্য এবং সময় হলে আমাকে হত্যা করার জন্য। আমি এটা বুঝেই তাকে সামনে বসাইলাম। বারবার টেলিফোন আসলে সে এগিয়ে আসে টেলিফোনটা ধরার জন্য, তাকে টেলিফোন ধরার সুযোগ দিলাম। আমি এমনভাবে ভান করলাম যেন আমি কিছুই বুঝছি না তার পরিকল্পনা। সন্ধ্যার পরে তাকে বললাম তুমি একটু ডিউটিতে থাকো, আমি একটু জিয়া সাহেবের সাথে দেখা করে আসি বা অন্যান্যদের সাথে দেখা করি, তারা ঠিক মতো খানা পেয়েছে কিনা, এটা কোয়ার্টার মাস্টারের দায়িত্ব, আমি একটু দেখে আসি। চট্টগ্রাম সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যে দেখলাম কয়েকটা ব্যারিকেড। তখন ওদের সাথে চট্টগ্রামের ভাষায় কথা বললাম যে ব্যারিকেডগুলি উঠাই নাও, আমি না আসা পর্যন্ত আমার পিছনে আরো একটা জিপ আসবে, 2টা জিপ ফিরে না আসা পর্যন্ত ব্যারিকেডটা প্রতিস্থাপন করো না, এরপরে প্রতিস্থাপন করো।
আমি গেলাম চট্টগ্রাম সেনানিবাসের দিকে, পথের মধ্যেই বাইজিদ বোস্তামি নামক স্থানে কোকা-কোলা ফ্যাক্টরি ছিল। কোকা-কোলা ফ্যাক্টরিতে তৎকালীন মেজর জিয়ার সাথে দেখা হলো। ওনাকে বললাম যে যাই কিছু ঘটনা ঘটবে আজকে রাত্রের মধ্যে ঘটবে। উনি বললেন কেন তোমার এই ধারণা কেন হলো? আমাদের এই ধারণা এই জন্য হলো, আমাদেরকে যেভাবে ছোট ছোট দলে বিভক্ত করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, এর অর্থ হলো আমাদেরকে আইসোলেটেডলি আলাদা আলাদাভাবে হত্যা করবে। আমরা যদি একসাথে থাকি আমাদেরকে হত্যা করাটা সহজ হবে না। সুতরাং এটাই ক্লিয়ার সিগন্যাল যে ঘটনাটা আজকেই ঘটতে যাচ্ছে, আপনি ফিরে আসেন। উনি ফিরে এসে বাসায় গেলেন। বাসায় গিয়ে উনি সংবাদ পেলেন জঞ্জুয়া সাহেব টেলিফোন করেছেন চট্টগ্রাম বন্দর থেকে জঞ্জুয়া সাহেবের স্ত্রীকে। জঞ্জুয়া সাহেবের স্ত্রী টেলিফোন করেছেন বেগম খালেদা জিয়াকে যে মেজর জিয়াকে বন্দরে যেতে হবে, চট্টগ্রাম বন্দরে যেতে হবে। মেজর জিয়া বাসায় এসে এই খবরটা যখন পেলেন তিনি তাড়াতাড়ি চলে আসলেন। আমি যেভাবে বসে আছি এটা মূল আসন ছিল কোয়ার্টার মাস্টার বা ডিউটি অফিসারের, যেখানে আপনাদের দরজা দেখলেন পিছনে, ওই দরজা দিয়ে জিয়াউর রহমান সাহেব হঠাৎ করে প্রবেশ করলেন, সামনে বসলেন। তিনি তখন এই বর্ণনাগুলি আমাকে দিলেন। তখন আমি বললাম যে আমি যেটা আপনাকে ব্যাখ্যা দিয়েছি বা বিশ্লেষণ করেছি এটা 100% সত্য, আজকে এই ঘটনাটা ঘটবে। ইতিমধ্যে আমি করেছি কি, জিয়াউর রহমান সাহেব আসার আগেই আমার সাথে যে লেফটেন্যান্ট আজম ছিল ডিউটিতে, তাকে বললাম যে দেখো, দুজন লোক সারা রাত্রে ডিউটি করে কোনো লাভ নেই, বরং তুমি রাত্রে 3টা পর্যন্ত ঘুমো সামনের রুমে, 3টার পরে আমি ঘুমাবো, তুমি ডিউটি করবে। সে রাজি হয়ে গেল। সে আর পেস ফাস বুঝলো না। তাকে সামনের রুমে ঘুম পাড়াই দিলাম মশারি টাইকা, আর আমি একাই ডিউটি থাকলাম। জিয়া সাহেব যখন আসলো, ওনার সাথে আলাপ আলোচনা হচ্ছিল, হঠাৎ করে পিছনে এসে ঢুকে পড়লো জঞ্জুয়া সাহেব এবং মীর শওকত আলী, তৎকালীন মেজর মীর শওকত আলী। দুজনে এসে ঢুকলো। উনি জঞ্জুয়া সাহেব ঢুকার সাথে সাথে উচ্চস্বরে একটা শব্দ করলো, বলি কি হচ্ছে, কি ষড়যন্ত্র করছো? তা বলে ষড়যন্ত্র না স্যার, আপনি জিয়া সাহেবকে বলছেন চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য, তো তার জন্য তো একটা জিপ দরকার, তার জন্য একটা ড্রাইভার দরকার। এখন তো সবাই চারিদিকে চলে গেছে, ড্রাইভার খোঁজ পাচ্ছি না, জিপের খোঁজ পাচ্ছি না, তার সাথে সিকিউরিটি গার্ড দিতে হবে, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতেছে, এটা সময় লাগবে। তখন উনি বললেন সময়ের কোনো প্রয়োজন নেই, আমি একটা ট্রাক নিয়ে আসছি, ট্রাকের নেভির 11 জন লোক আছে, তারাই জিয়াকে সিকিউরিটি দেবে এবং জিয়া ট্রাকে বসেই চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। এটা বলেই তিনি জিয়া সাহেবকে নিয়ে দোতলা থেকে নিচের দিকে নামার জন্য অগ্রসর হলেন। আমিও সাথে সাথে ছিলাম। আমরা 4 জন। সর্বাগ্রে ছিল লেফটেন্যান্ট কর্নেল পাঞ্জাবি আব্দুর রশিদ জঞ্জু, পিছনে ছিল তৎকালীন মেজর জিয়া, তারপরে ছিল তৎকালীন মেজর মীর শওকত আলী, সবাইয়ের পিছনে ছিলাম আমি, ক্যাপ্টেন অলি আহমদ। হঠাৎ করে টেলিফোনের শব্দ পেলাম, আমি দৌড়ে আসলাম, টেলিফোন ধরলাম। টেলিফোনে ছিল আমার এক বন্ধু মিস্টার কাদের, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তার সাথে চট্টগ্রাম ক্লাবে প্রায় সময় দেখা হতো। উনি একদিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, মামা বাংলাদেশে যদি কোনো সময় বিপদ হয় তোমরা কি করবে? তখন আমি ওরে বললাম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে বেইমানি করবো না, বাংলাদেশের জনগণের সাথে থাকবো। তো তুমি এটা খেয়াল রাখো, যখন কোনো এরকম সুযোগ আসে, সময় হয়, আমার সাথে যোগাযোগ করো। ওই যোগাযোগটা তিনি তখন করলেন। এটা বোধহয় তখন 12টা-13টা হবে, সময়টা ঠিক এক্স্যাক্টলি আমার স্মরণ নেই। উনি বললেন যে ঢাকার থেকে একজন লোক আসছে, দুপুর 2টার পরের থেকে বিডিআর যে পিলখানা, ওটা তারা নিয়ন্ত্রণ নিয়েছে। পিলখানাতে কোনো কিছু আর বাইরের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। শেখ মুজিব যে বলেছিল পিলখানার মাধ্যমে চট্টগ্রামে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করার জন্য পাঠিয়েছেন, এটা মিথ্যা কথা। কোনো আর্মি যখন অপারেশনে যায়, তারা তখন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রাজারবাগ তারা নিয়ন্ত্রণ নিয়েছিল, পিলখানা তাদের নিয়ন্ত্রণ নিয়েছিল, সমগ্র ক্যান্টনমেন্ট তাদের নিয়ন্ত্রণে ছিল, টেলিফোন এক্সচেঞ্জ তাদের নিয়ন্ত্রণে ছিল, রেডিও স্টেশন তাদের নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি দিনের 1টার মধ্যে তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং দুপুরের পরের থেকে শহরের বিভিন্ন জায়গায় তারা অবস্থান নেয়। সন্ধ্যার পরের থেকে তারা মেসাকার শুরু করে। এই জিনিসটা যে লোকটা ঢাকা থেকে ফিরে যায়, সে কাদের সাহেবকে বলে, কাদের সাহেব আমাকে বলে দেন। তখন ওনাকে আমি সাথে সাথে বললাম,
আমরা বিদ্রোহ করছি, তুমি তোমার লোকদেরকে বলে দাও, আওয়ামী লীগের নেতাদেরকে সংবাদটা পৌঁছায় দাও। ইতিমধ্যে নিচে আসলাম, নিচে 3 জন দাঁড়ানো ট্রাকের সামনে। উত্তর দিকে মুখ করে দাঁড়ানো ছিল জিয়াউর রহমান, পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানো ছিল মীর শওকত আলী, দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ানো ছিল লেফটেন্যান্ট কর্নেল জঞ্জু, অর্থাৎ জিয়া সাহেবের মুখোমুখি। পশ্চিম দিকে জায়গাটা খালি ছিল, পূর্ব দিকে মুখ করে আমি দাঁড়ালাম। জিয়া সাহেবকে হাতে ইশারা করে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি চট্টগ্রাম বন্দরে যাওয়ার সাথে সাথে আপনাকে বন্দি করা হবে, হত্যা করা হবে। তিনি ইশারা করে আমার থেকে কাগজে লিখে জানতে চাইলেন। তাকে বললাম যে এখন কাগজে লিখে দেওয়া সম্ভব না, আপনাকে হত্যা করা হবে, আপনাকে বন্দি করা হবে, এটাই ইশারা করে বললাম। জঞ্জুয়া দাঁড়ায় রইল জিয়া সাহেবকে রওনা করার জন্য, এবং দাঁড়ার অবস্থায় জিয়া সাহেবকে রওনা করাই দিলেন। জিয়া সাহেব যথারীতি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হলেন, কারণ তখনও পর্যন্ত আমরা তো অফিসিয়ালি বিদ্রোহ ঘোষণা করিনি। জিয়া সাহেব, আমি যে বিদ্রোহের কথা বললাম কাদেরকে, এটা তো জিয়া সাহেব জানেন না, ওনাকে তো বলতে পারছি না জঞ্জুয়ার সামনে। উনি রওনা হয়ে গেলেন। আমি করলাম কি, লোক পাঠিয়ে ওনাকে এই খবরটা দেওয়ার জন্য যে ঢাকাতে গোলমাল শুরু হয়ে গেছে, মেসাকার শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত, এখন আমাদেরকে বিদ্রোহ করতে হবে, আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। আমার লোক গিয়ে তাকে এই সংবাদটা দিল। ওনাকে পেল দেওয়ানহাট ওভারব্রিজ, যেখানে আছে ওভারব্রিজের নিচে, ওখানে একটা বড় ধরনের ব্যারিকেড ছিল, ব্যারিকেডের জন্য তিনি যাইতে পারছিলেন না। ওখানে তাকে পাওয়ার পর আমার সংবাদটা তাকে দেওয়া হলো। সংবাদটা পাওয়ার পর তিনি নেভির যে সৈন্যরা ছিল তাদেরকে বলল যে অধিনায়ক সাহেব আমাকে সংবাদ দিয়েছে ফিরে যাওয়ার জন্য, অন্য জায়গায় আমাকে যেতে হবে। তিনি ফিরে আসলেন, আসিয়া ট্রাক থেকে লাফ দিয়ে নিচে নামলেন এবং সাথে সাথে বললেন, তোমরা যারা নেভির লোকেরা আছো তোমাদেরকে অ্যারেস্ট করা হলো। এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, জিয়া সাহেব আসার আগেই লেফটেন্যান্ট হুমায়ুন ছিল 16 রেল ক্রসিংয়ে, লেফটেন্যান্ট আজম ছিল আমার সম্মুখের রুমে। লেফটেন্যান্ট আজমকে আমি অ্যারেস্ট করলাম, লেফটেন্যান্ট হুমায়ুনকে অ্যারেস্ট করলাম, ক্যাপ্টেন আহমদ আলী ছিল মেসে ঘুমানো, ক্যাপ্টেন আহমদ আলীকে অ্যারেস্ট করলাম। কিছুক্ষণ পরে বিডিআর এর 2 জন লোক, মেজর জিয়া সাহেবের কোর্সমেট মেজর আব্দুল হামিদ এবং আরেকজন জুনিয়র অফিসার ক্যাপ্টেন নজর, বিডিআর এর মেসটা ছিল আমাদের অফিসার্স মেসের সামনে, মধ্যখানে 15-20 ফিটের একটা রাস্তা। মেস হাবলদার দৌড়ে এসে আমাকে বলল যে স্যার, বিডিআর এর 2 জন অফিসার আসছে, ইপিআর তখন ইপিআর এর 2 জন অফিসার আসছে। তাকে আমি 12 জন সেনা সদস্য দিলাম, তার নাম ছিল হাবলদার আব্দুল আজিজ, মেস হাবলদারের। তাকে 12 জন সেনা সদস্য দিলাম, সে তাড়াতাড়ি গিয়ে 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। অর্থাৎ জিয়া সাহেব আসার আগে আমি 5 জনকে অ্যারেস্ট করে দিলাম। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জঞ্জুয়াকে অ্যারেস্ট করার দায়িত্ব ছিল আমার উপর। তখন আমি জিয়াউর রহমান সাহেবকে বললাম, এই পর্যায়ে আমি ব্যাটালিয়ন ত্যাগ করে যেতে পারবো না, কারণ আমি বিদ্রোহ করেছি, সৈন্যরা আমার অধীনে আছে এবং যাদেরকে অ্যারেস্ট করেছি তারা বিভিন্ন রুমে আছে। এখন একটা পুরো কিওস কনফিউশন, কোনো শৃঙ্খলা নেই। এ পর্যায়ে যদি আমি চলে যাই যে কোনো অঘটন করতে পারে। আপনি বরং যান, জঞ্জুয়াকে নিয়ে আসেন। আসার পথে মেজর মীর শওকত আলী, তিনি মেসে ঘুমাচ্ছেন, তাকে আমি একাধিকবার বলেছি আসার জন্য, তিনি আসেন নাই। আসার পথেও তাকে নিয়ে আসেন। জিয়াউর রহমান সাহেব একটা জিপ নিলেন, জিপ নিয়ে জঞ্জুয়ার বাসায় গেলেন, জঞ্জুয়াকে নিয়ে আসলেন। জঞ্জুয়ার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা। তাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আসার পথে মেজর মীর শওকত আলীকেও নিয়ে আসা হলো। আমাদের মধ্যে একটা সংক্ষিপ্ত মিটিং হলো। মিটিং হওয়ার পরে বিভিন্ন অফিসারদেরকে বিভিন্ন রুমে বসানো হলো, পাঞ্জাবিদেরকে, এবং জিয়াউর রহমান সাহেব যাদেরকে নিয়ে আসছিল নেভির, তাদেরকে একটা রুমের ফ্লোরে বসানো হলো। কারণ এটা হলো সিডিএ মার্কেট, এটা কোনো সেনা দলের থাকার কোনো ব্যবস্থা ছিল না। এখানে কোনো ফার্নিচারের ছিল না, কয়েকটা লিমিটেড চেয়ার বা লিমিটেড টেবিল ছিল। ওই রুমটাতে ইলেকট্রিসিটিও ছিল না, অন্ধকার রুমের মধ্যে বসানো হলো। পরে সেনা সদস্যরা 8ম বেঙ্গলের পাকিস্তানি অফিসারদেরকে হত্যা করলো, নেভির যারা ছিল তাদেরকে হত্যা করতে গেল। ভিতর থেকে একজন আওয়াজ করলো, স্যার আমার বাড়ি পটিয়া, অর্থাৎ চট্টগ্রামে। তাকে বাইর করে নেওয়া হলো,
বাকি রয়ে গেল 10 জন, এবং ওর সাথে সংযুক্ত হলো মেজর হামিদ, ক্যাপ্টেন নজর, 14 জন। 14 জনকে ওখানে সিপাহীরা, আমাদের অষ্টম বেঙ্গলের সিপাহীরা, তারা ফ্লোরে বসা ছিল, তাদেরকে গুলি করে হত্যা করলো। এরপরে 16 সিডিএ মার্কেটের মধ্যে খোলা জায়গা ছিল, খোলা জায়গায় আমি সেনা সদস্যদেরকে একত্র করে জিয়া সাহেবকে তাদের দায়িত্ব হস্তান্তর করলাম, অর্থাৎ পুরো ব্যাটালিয়নের দায়িত্ব উনার উপর হস্তান্তর করলাম। উনি আমার এবং উনার হাত, দুজনের হাত উঁচু করে অ্যানাউন্স করলেন, এই সময় থেকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম এবং আমরা যুদ্ধে অবতীর্ণ হলাম। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে কোনো একটা নিরাপদ জায়গায় যেতে হবে, রিঅর্গানাইজ করতে হবে। কারণ আমাদের কাছে কয়টা বন্দুক আছে আমরা জানি না, কয়জন সিপাহী আমাদের সাথে ফাইনালি থাকবে সেটাও আমরা জানি না। এগুলি নির্ণয় না করে একটা যুদ্ধ অবতীর্ণ হওয়াটা ঠিক হবে না। আর রাত্রে অন্ধকারের মধ্যে এখানে থাকাটাও নিরাপদ না, কারণ ক্যান্টনমেন্টের মধ্যে ট্যাঙ্ক আছে, 20 বেলুচ রেজিমেন্ট পুরো ব্যাটালিয়ন আছে। আমাদের কাছে পুরো ব্যাটালিয়ন ছিল না, 3 ভাগের 1 ভাগ ছিল, অর্থাৎ 2 থেকে 250 সৈন্য ছিল। সুতরাং আমার এবং বালি, গোলা বারুদ বা অস্ত্র আমাদের কাছে ছিল না। আমাদের যাওয়ার কথা ছিল পাকিস্তানে খারিয়া ক্যান্টনমেন্ট। আমরা শুধু ট্রেনিংয়ের জন্যই অষ্টম বেঙ্গলকে নিয়ে 16 শহরে অবস্থান করছিলাম। সুতরাং এই অবস্থাতে পুরা রিঅর্গানাইজ না করে একটা যুদ্ধ অবতীর্ণ হওয়াটা সঠিক হতো না। আমরা শহরের বাইরে যাই, ওখানে গিয়ে সকালেই সবাইকে বলা হলো তোমরা অজু করে আসো। তাদেরকে সবাইকে শপথ বাক্য পাঠ করালেন জিয়াউর রহমান সাহেব, যে আমরা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করছি, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব নিজের জীবনের বিনিময়ে। এই শপথগুলি বাক্য পাঠ করানোর পরে সারাদিন আমরা ওখানে থাকলাম। আমাকে দায়িত্ব দেওয়া হলো প্রত্যেককে দায়িত্ব বন্টন করে দেওয়ার জন্য। তখন আমি মেজর শওকতকে দায়িত্ব দিলাম, একটা গ্রুপ নিয়ে তিনি সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস না করার জন্য, বাধা দেওয়ার জন্য তিনি বন্দরে যাবেন। লেফটেন্যান্ট শমশের মুবিনকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাতে থাকবেন। সেনানিবাস থেকে কোনো সদস্যরা যদি বাইরেই আসে পাকিস্তানের, তাদের সাথে যুদ্ধ লিপ্ত হবেন। তো ওই সময় ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরী, যিনি পিআরে ছিলেন, একটা কোম্পানি নিয়ে তিনি আসছিলেন কাপ্তাই থেকে। তাকে আর আমরা বিডিআর এর সাথে যাইতে দিই নেই, আমাদের সাথে রেখে দিলাম। তাকে তার কোম্পানি সহ দায়িত্ব দেওয়া হলো কোর্ট বিল্ডিং এলাকাতে। এটা ছিল চট্টগ্রাম সবচেয়ে উঁচু জায়গা। তিনি ওখানে থাকবেন, যেদিকে সাহায্যের প্রয়োজন পড়বে তাদের সাহায্যার্থে তিনি এগিয়ে যাবেন। ব্রিগেডিয়ার ক্যাপ্টেন খালিকুজ্জামান ছিল, তাকে দায়িত্ব দেওয়া হলো সবাইয়ের পিছনে কালুঘাট এলাকাতে। কালুঘাট থেকে কিছু দূরে এগিয়ে গেলে রেডিও স্টেশন ও দূরেই চকবাজার এলাকাতে তাই দায়িত্ব দেওয়া হলো। ক্যাপ্টেন সাদেককে দায়িত্ব দেওয়া হলো মিরেশ্বরীতে, সীতাকুণ্ডে। তার দায়িত্ব হলো কুমিল্লা থেকে যদি কোনো সেনা সদস্য আছে তাদেরকে বাধা প্রদান করবে, অর্থাৎ পাকিস্তানিরা যেন জানতে না পারে আমাদের সেনা সদস্যর সংখ্যা কত। বিভিন্ন জায়গায় আমরা বিভক্ত হয়ে তাদেরকে এটাই বলতে চাই যে আমরা সৈন্য সংখ্যা অনেক বেশি, আমাদের কাছে অনেক ধরনের গোলা বারুদ আছে। পরে বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হলো ছোট ছোট আকারে। সর্বশেষ সবচেয়ে বড় যুদ্ধটা হলো কালুরঘাটে। যে যুদ্ধটা পরিচালনা করার অগ্রভাগে দায়িত্ব ছিল লেফটেন্যান্ট শমশের মুবিন এবং তৎকালীন ক্যাপ্টেন হারুন। যুদ্ধ শুরু হওয়ার 1 মিনিটের মধ্যেই দুজনে আহত হয়ে যায়। একজনকে, শমশের মুবিনকে পাকিস্তানিরা দূরে নিয়ে যায় এবং দীর্ঘ 9 মাস সে পাকিস্তানিদের সাথে ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে কিভাবে আমাদের সাথে সামিল হলো অদ্যবধি এই জিনিসটা আমার কাছে পরিষ্কার না। সে ছিল পাকিস্তানিদের হাতে বন্দী এবং আহত। তাকে কেনই বা পাকিস্তানিরা ছেড়ে দিল, কেনই বা তিনি এসে আমাদের সাথে যোগদান করলেন এবং কিভাবে তিনি বীর বিক্রম পেলেন আধা সেকেন্ড যুদ্ধ করার জন্য, এটাও আমার কাছে পরিষ্কার না। তৎকালীন ক্যাপ্টেন হারুন, তিনি ভীষণভাবে আহত হলেন, পেটে তার গুলি লাগলো। তাকে আমরা পটিয়াতে পাঠিয়ে দিলাম। ওখানে কোনো অস্ত্র প্রচার করার কোনো সুযোগ সুবিধা ছিল না। বাজার থেকে ব্লেড কিনে নিয়ে এসে ডাক্তারদেরকে অনুরোধ করলাম, ডাক্তাররা ব্লেড দিয়ে তারা অপারেশন করে পেটের থেকে গুলি বাইর করলো। আমরা সারাদিন কালুঘাটে যুদ্ধ করলাম। এই যুদ্ধের দায়িত্ব তখন নিল মেজর মির শওকত আলী। তিনি পটিয়াতে ছিলেন 16 কিলোমিটার পিছনে।
পটিয়ার থেকে তিনি আসলেন, তাকে অনুরোধ করলাম, তিনি যুদ্ধের দায়িত্ব নিলেন, আমিও তার সাথে ছিলাম। রাত্রেবেলা আমাদের কাছে আর গুলি ছিল না, গুলি প্রায় শেষ, এটা সাপ্লাই ছিল না। তখন আমাদের পক্ষে এখানে যুদ্ধ পরিচালনা করা সম্ভব ছিল না। 11 তারিখ এপ্রিলের রাত্রেবেলা আমরা সিদ্ধান্ত নিলাম আমরা রামগড়ে চলে যাব, অর্থাৎ ইন্ডিয়ান বর্ডারে। তারপরে আমরা পটিয়াতে গেলাম, পটিয়ার থেকে বান্দরবন, বান্দরবন থেকে কাপ্তাই, কাপ্তাই থেকে একটা লঞ্চ নিয়ে রাঙ্গামাটি গেলাম। রাঙ্গামাটিতে গিয়ে দেখা হলো এইচ.টি. ইমামের সাথে। তিনি 3 বাক্স টাকা চুরি করে, সরকারি টাকাগুলি চুরি করে 3 বাক্স করে নিয়ে গেলেন। তাকে বললাম যে আপনি তাড়াতাড়ি আগরতলা চলে যান, ত্রিপুরা চলে যান, কারণ এখানে পাকিস্তানের আসছে। তিনি 2 বাক্স টাকা জমা করেছিলেন, আরেক বাক্স টাকা তিনি চুরি করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি আওয়ামী লীগের থেকে হাজার হাজার কোটি টাকা তিনি এবং তার পরিবার চুরি করেছে। হাসিনা তাদেরকে সুযোগ দিয়েছে। আমরা এইভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি। আমি একাধিক জায়গায় যুদ্ধ করেছি, মিরেশ্বরীতে যুদ্ধ করেছি, হিয়াকুতে যুদ্ধ করেছি, কর্ণহাটে যুদ্ধ করেছি, তুলাতলিতে যুদ্ধ করেছি, বাগানবাড়িতে যুদ্ধ করেছি, রামগড়ে যুদ্ধ করেছি, সর্বশেষ বড় যুদ্ধ করেছি চাঁদগাজীতে। পাকিস্তানি একটা ব্রিগেডের বিরুদ্ধে আমার একটা কোম্পানি নিয়ে সারাদিন যুদ্ধ করে সন্ধ্যার পর আমি রিট্রিট করি। তিনি ছিলেন সবাইয়ের নেতা। তিনি যদি যুদ্ধ চাইতেন, তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন, তাহলে তিনি আমাদের সাথে থাকতেন। তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করলেন কেন? আমরা তো বিদ্রোহ করলাম 25 তারিখে জিয়াউর রহমানের নেতৃত্বে। তারপরে তো একটা স্বাধীনতা ঘোষণা করার প্রশ্ন আসলো। সেই প্রশ্নটা আমাকে বলেছিল যে আমি যেন ঘোষণা করি, কারণ আমি চট্টগ্রামের লোক। আমি যদি যুদ্ধটা ঘোষণা করি, স্বাধীনতা ঘোষণা করি, তাহলে চট্টগ্রামের লোকেরা এগিয়ে আসবে, আমাদের জন্য সহজ হবে। কিন্তু আমি বললাম যে না, এটা হয় না। আমাদের মধ্যে সিনিয়র মোস্ট হলো জিয়াউর রহমান। তখন তো জিয়াউর রহমানকে কেউ চিনে না, কারণ আমাদের কাঁধের মধ্যে কারো র্যাঙ্ক ছিল না, আমরা এগুলি ফেলাই দিয়েছিলাম। জিয়াউর রহমান সাহেবকে আমি অনুরোধ করলাম, আপনি কালুঘাট রেডিও স্টেশনে যান। কালুঘাট রেডিও স্টেশন ছিল একটা ট্রান্সমিটিং স্টেশন, এটা ব্রডকাস্টিং স্টেশনে রূপান্তরিত করা হলো। রেডিও স্টেশনে যারা চাকরি করতো তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত করলাম, একটা মাইক্রোবাসে রাখলাম, তাদের মাধ্যমে এটা রূপান্তর করা হলো। আমি ফুলতলায় চলে গেলাম, বল হেলথে, ওখানে প্রথম আর্মি হেডকোয়ার্টার সেট আপ করলাম, কম্বাইন্ড হেডকোয়ার্টার মুক্তিযুদ্ধের, জিয়াউর রহমানের নেতৃত্বে এবং আমার সার্বিক তত্ত্বাবধানে। আমিও কিছুক্ষণ পরে এটা সেট আপ করার পরে কালুঘাট রেডিও স্টেশনে গেলাম। আমি আর তৎকালীন মেজর জিয়া পাশাপাশি বসলাম। উনি ড্রাফটটা করলেন, দুজনের ড্রাফটটা দেখলাম। তখন তিনি সন্ধ্যার দিকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। এটাই ছিল পাকিস্তান বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা। এটার সপক্ষে অনেকগুলি ডকুমেন্ট আছে। ভারতের সঞ্জীবী রেড্ডি, যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের বা আওয়ামী লীগের বন্ধু, তিনি পরিষ্কারভাবে একটা ডিনারে বলেছিলেন, ওই ডিনারে আমি উপস্থিত ছিলাম, জিয়াউর রহমান উপস্থিত ছিল, that we are happy to receive a man who has declared independence of Bangladesh first। অর্থাৎ ফার্স্ট বলে এটা কোয়ালিফাই করলেন। অনেকে করতে পারে, কিন্তু সর্বপ্রথম জিয়াউর রহমানই করেছেন। এটা পরে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী শমসুল হক সাহেব ছিলেন, তার বইতে এটা লেখা আছে। আমার থিসিসেও এটা লেখা আছে, বিভিন্ন জায়গার থেকে উদ্ধৃতি দিয়ে। আমি তো আর বাংলাদেশ থেকে পিএইচডি করি না, বাংলাদেশ থেকে পিএইচডি করলে যা কিছু লেখা যায়, কিন্তু লন্ডন থেকে পিএইচডি করলে ওরকম কিছু লেখা যায় না। যাই কিছু লিখবেন তার সপক্ষে আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে। আমি ডকুমেন্ট দিয়েই বললাম যে জিয়াউর রহমানে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন 27শে মার্চ, দ্বিতীয়বার তিনি ঘোষণা করেছেন 30শে মার্চ। 30শে মার্চ তিনি বলেছেন, I hand over the power to Bangabandhu Sheikh Mujibur Rahman and declare myself as a commander in chief of liberation forces। এটার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ সাহেব দুজনে একত্রে মিলিত হয়ে ওসমানী সাহেব, যিনি কখনো ইনফ্যান্ট্রির লোক না, যিনি কখনো যুদ্ধ দেখে নাই, তিনি হলেন সাপ্লাই কোরের লোক, তিনি হলেন একজন পলিটিশিয়ান, তিনি ছিলেন একজন এমপি। জিয়াউর রহমানকে দমন করার জন্য তাকে সর্বাধিনায়ক হিসাবে ডিক্লেয়ার করা হলো, অর্থাৎ জিয়াউর রহমান থেকে সে পদটাও কেড়ে নেওয়া হলো। জিয়াউর রহমানই সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করেন একমাত্র। এরপরে বা আগে আর কেউ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নাই। এবং 8ম বেঙ্গল রেজিমেন্টে সর্বপ্রথম আমার নেতৃত্বে বিদ্রোহ করে
আমি ছিলাম জিয়াউর রহমানের নেতৃত্বে, আমার নেতৃত্বে ছিল 8ম বেঙ্গল রেজিমেন্ট। আপনাকে এটা বুঝতে হবে, 1971 সালে এটা ছিল একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ, তার দেশকে স্বাধীন করার জন্য। ওখানে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে, 9 মাস যুদ্ধ করেছে। আর এটা ছিল 20 দিনের বা 25 দিনের একটা আন্দোলন। এটা হলো আন্দোলন, আর ওটা ছিল সশস্ত্র একটা যুদ্ধ। আন্দোলন আর যুদ্ধ দুইটা পৃথক জিনিস। কিছু পাগল মাঠে নেমেছে, বিভিন্নভাবে পরামর্শ দিয়ে ছাত্রদেরকে বিভ্রান্ত করছে। আসলে এটা ছিল একটা সরকার পরিবর্তনের জন্য একটা মুভমেন্ট। এই মুভমেন্টে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরাও তাদের সাথে ছিলাম। আমার দলেরও এলডিপিরও 4 জন লোক শহীদ হয়েছে, 16 জন বিভিন্নভাবে আহত হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, বড় বড় রাজনৈতিকগুলি সবাই রাস্তায় ছিল, না হলে ছাত্রদের পক্ষে একা এই মুভমেন্ট করাটা সম্ভব ছিল না। তবে তারা নেতৃত্ব দিয়েছে, এটাই সঠিক। এটার অর্থ এই না যে এটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এটা হলো একটা সরকারকে অপসারণ করার জন্য একটা মুভমেন্ট হয়েছে। এটা একটা মুভমেন্ট, বিভিন্ন সময় মুভমেন্ট হয়েছে সরকার পতনের জন্য। এটাও একটা সরকার পতনের মুভমেন্ট ছিল, এটা যুদ্ধ না। সুতরাং এটা দ্বিতীয় স্বাধীনতা আপনি বলতে পারেন না। বাংলাদেশ তো স্বাধীন ছিল, আবার স্বাধীন করবেন কি করে? এটা স্বৈরাচারের দ্বারা নিপীড়িত ছিল, স্বৈরাচারের হাতে বন্দী ছিল, ভারতের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে পরিণত করেছিল। আক্ষরিক অর্থে, বাস্তবিক পক্ষে না। আমরা এই অবস্থা থেকে মুক্ত হয়েছি সবাই সংগ্রামের মাধ্যমে। সুতরাং দুইটা জিনিস একসাথে করাটা এটা ঠিক হবে না, জাতিকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। এখন একটা কঠিন সময় আমরা পার করছি। আমাদের সকলের উচিত হবে ধৈর্য ধারণ করে সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়া। দেশের যেন কোনো ক্ষতি না হয়, মানুষের যেন কোনো ক্ষতি না হয়, মানুষ যেন সুখে শান্তি থাকতে পারে, দেশে যেন সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা স্বাধীনতা দিবস না, 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে 26শে মার্চ স্বাধীনতা দিবস কেন এবং 27 তারিখ স্বাধীনতা ঘোষণা কেন? এটা আমাদের এই দাবি ছিল, আমাদের চাকরির কন্টিনিউটি থাকতে হবে। আমরা যদি 27শে মার্চ স্বাধীনতা দিবস করি, তাহলে আমাদের জীবনের একটা দিন চাকরি থাকে না। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা 25 তারিখ বিদ্রোহ করেছি, তাহলে 26 তারিখ আমাদের জীবনের কোথায় গেল? এটা আমাদের কন্টিনিউটি সার্ভিসের, এটা কন্টিনিউটি থাকার জন্য আর্মির থেকে এটা আমি এই প্রস্তাব রেখেছিলাম জিয়াউর রহমান সাহেবের কাছে। জিয়াউর রহমান সাহেব এটা ব্রিগেড কমান্ডারদের মিটিংয়ে এই প্রস্তাবটা রাখেন যে আমাদের কন্টিনিউটি থাকতে হবে। সুতরাং আমাদের স্বাধীনতা দিবস পালন করতে হবে 26শে মার্চ। এই ধরনের স্বাধীনতা দিবস তো আরো অনেকবার পালন হয়েছে, জিয়াউর রহমানের সময় হয়েছে, বেগম জিয়ার সময় আমরা যখন সরকারে ছিলাম তখনও হয়েছে। এটা প্রথমবার না, এটা ভুল ধারণা আপনাদের। এটা বলতে পারেন যে গত 15 বছর একটা অবৈধ স্বৈরাচারী এবং হত্যাকারী সরকার ছিল, তাদের হাত থেকে আমরা মুক্ত হয়েছি। এখন যে আমরা খুব সানন্দে এটা পালন করব, এটা ধরে নিতে পারেন না। কারণ হাসিনার ছায়া, হাসিনার স্টুজ, সবচেয়ে দুর্নীতিবাজ লোক বঙ্গভবনে বসে আছে। আমি এই চোরের অধীনে স্বাধীনতা দিবস পালন করার জন্য বঙ্গভবনে যাব না, এই দুর্নীতিবাজের অধীনে স্বাধীনতা পালন করার জন্য যাব না, এই অবৈধ রাষ্ট্রপতির অধীনে স্বাধীনতা দিবস পালন করার জন্য আমি বঙ্গভবনে যাব না।